মানুষকে সবসময় নিজের ওজন বুঝে চলা উচিত, অথবা কখনোই নিজের যেটা আমদানি হচ্ছে তার বেশি গিয়ে খরচা করতে যেও না। ঠিক এই পরিস্থিতিটা এই মুহূর্তে শ্রীলঙ্কা দেশটার সাথে ঘটেছে। শ্রীলঙ্কা নিজের ওজন বুঝে না চলে তার নিজের আমদানি বা নিজের আয়ের থেকে বেশি খরচের বহর তৈরি করে ফেলেছে। শ্রীলঙ্কার আজকের যে অর্থনৈতিক অধঃপতন, এই অর্থনৈতিক অধঃপতনের মূলে অনেকে দায়ী করেছে চীন, অনেকে দায়ী করেছে বিশ্ব থেকে ঋণ নেওয়াকে, কিন্তু এর মূল কিন্তু আরো অনেক পেছনে, অনেকটা গভীরে। শ্রীলঙ্কার একজন বিখ্যাত অর্থনীতিবিদ তিনি বলছেন যে শ্রীলঙ্কা দেশটা শেষ 67 বছর, অর্থাৎ 1948 সালে ওরা স্বাধীনতা পেয়েছে। তো ওদের দেশের শেষ 67 বছর ওরা কিন্তু এই ঋণের জালেই জর্জরিত হয়ে রয়েছে। এই 67 বছর ওরা কিন্তু খুব একটা ভালো সুগম পরিস্থিতির মধ্যে যায়নি, কিন্তু কিন্তু দক্ষিণ এশিয়ার সব থেকে সেরা জিডিপি ওদের। জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রফিট। যে জিডিপি হার কিন্তু আমাদের দেশে অনেকটা কম, কিন্তু ওদের দেশে জিডিপি হার অনেক বেশি। ওদের দেশে 95% শিক্ষিত, ভাবা যায়? শ্রীলঙ্কাতে 95% মানুষ শিক্ষিত, তারপরও আজকে ওরা মুখ থুবড়ে পড়েছে ওদের অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এর পেছনের মূল কারণ হচ্ছে একটা ফ্যামিলি, একটা পরিবার, একটা আস্ত গোটা পরিবার একটা দেশ চালাচ্ছে। ভাবা যায়? কত কিছু ভাবতে পারবে না শ্রীলঙ্কার এই মুহূর্তে পরিস্থিতির ওপর। অনেক কিছু ভাবা যাচ্ছে না। একটা ফ্যামিলি, 5 ভাই 1 ভাইপো, মানে আমরা একটা গান শুনেছিলাম আমাদের বাংলায়, 7 ভাই চম্পা। তো এখানে 7 ভাই চম্পা নয়, এখানে 5 ভাই এবং 1 ভাইপো। এরা সবাই মিলে একটা দেশ চালাচ্ছে, রাজাপাকসে ফ্যামিলি। এই রাজাপাকসে ফ্যামিলি থেকে প্রেসিডেন্ট, এই রাজাপাকসে ফ্যামিলিরই প্রধানমন্ত্রী, এই রাজাপাকসে ফ্যামিলি মানে রাজাপাকসে ব্রাদার্স অ্যান্ড সন্স। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে শ্রীলঙ্কার আজকে এই পরিস্থিতি। রাজাপকসে ফ্যামিলির চূড়ান্ত চূড়ান্ত অবহেলা এবং চূড়ান্ত লোভ আজকে তাদেরকে এই জায়গাটায় দাঁড় করেছে। কিন্তু আগেও বললাম যে এর পেছনের মূল কারণটা একটু পেছনে। এর পেছনের মূল কারণ হচ্ছে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ। 1983 সাল থেকে 2009 সাল পর্যন্ত শ্রীলঙ্কায় যে গৃহযুদ্ধ চলেছিল, অর্থাৎ তামিল টাইগার্সদের সাথে শ্রীলঙ্কানদের যে ফাইট চলেছিল, এবং সেখানে প্রায় 40 লক্ষ তামিল মানুষকে মারা হয়েছিল, গণহত্যা করা হয়েছিল, যার ফলে শ্রীলঙ্কান বা সিংহলিসদের বিরুদ্ধে কিন্তু গোটা ইউনাইটেড নেশনস, গোটা পৃথিবী চলে গেছিল, এবং হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনও কিন্তু শ্রীলঙ্কাকে একদম ব্যাকফুটে রেখে, কাঠগোড়ায় রেখে, এবং পৃথিবীর মানে উন্নত দেশগুলো, মানে আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর যাবতীয় যে অর্থ সাহায্য বা যাবতীয় যে কল্যাণকর ব্যবস্থা যেগুলো তারা দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য করে থাকে, সেই সমস্ত ফান্ডিং তারা শ্রীলঙ্কার জন্য বন্ধ করে দিয়েছিল। কারণ শ্রীলঙ্কান গভর্নমেন্ট, এই মহিন্দ্রা রাজাপাক্ষে যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী, তৎকালীন আমলে সে প্রেসিডেন্ট ছিল মহিন্দ্রা রাজাপাক্ষে, এবং মহিন্দ্রা রাজাপাক্ষে থাকাকালীন তামিল টাইগার্সদেরকে একেবারে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছিল, এবং তামিল প্রধান প্রভাকরণের একটা ছোট বাচ্চা ছেলে, 7 বছরের বাচ্চা ছেলেকেও কুপিয়ে মেরে দিয়েছিল এই শ্রীলঙ্কার গভর্নমেন্টের সোলজার। এবং এই শ্রীলঙ্কার গভর্নমেন্টকে তখন কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টও হেল্প করেছিল এই তামিলিয়ানদের, মানে তামিল টাইগার্সদেরকে মারার জন্য। এবং এটা আবার ইন্ডিয়ান তামিলসরা অনেক সময় সাপোর্ট করতে পারেনি ইন্ডিয়ান গভর্নমেন্ট। শ্রীলঙ্কার ইন্ডিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার বর্তমানে যে তামিল অংশ রয়েছে, তারা কিন্তু ইন্ডিয়াকে এই কারণে সহ্য করতে পারে না, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে
ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও যখন কোনো সাপোর্ট পেল না রাজাপাকসে ফ্যামিলি, তখন তারা চীনের দ্বারস্থ হয় এবং চীন শুরু করে নতুন চক্রান্ত। চীন কিন্তু শ্রীলঙ্কার উপকার করতে শ্রীলঙ্কাকে লোন দিতে যায়নি, কারণ শ্রীলঙ্কাকে উপকার করার কোনো মেন্টালিটি বা মানসিকতাই চীনের ছিল না। চীন চেয়েছিল ভারতকে চারদিক দিয়ে ঘিরে ফেলতে, এবং সেই ভারতকে চারদিক দিয়ে ঘিরে ফেলার জন্যই চীন বাংলাদেশকে ফান্ড করেছিল এবং তার পরবর্তীকালে সে শ্রীলঙ্কাকে ফান্ড করে। কিন্তু ওই যে তুমি আয় না বুঝিয়ে ব্যয় করা শুরু করে দিয়েছ। শ্রীলঙ্কাকে চীন এত স্বপ্ন দেখিয়েছিল যে হাইটেক সিটি, ঝাঁ চকচকে একটা এয়ারপোর্ট, ঝাঁ চকচকে বন্দর, গোটা ইন্টারন্যাশনাল লেভেলের সব কিছু। এইবার শ্রীলঙ্কা পাগলের মতন নিজের বন্ড ভাঙিয়ে, নিজের মুদ্রাস্ফীতি ঘটিয়ে, নিজের ট্যাক্স কমিয়ে এবং নিজের যে শ্রীলঙ্কান যে কারেন্সি আছে সেই কারেন্সিকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শ্রীলঙ্কা নিজের ডলারের রেট কমিয়ে এবং বৈদেশিক মুদ্রা সব কিছু দাওতে লাগিয়ে দেয় তাদের এইসব ব্যর্থহীন ভাষায় ব্যর্থ প্রজেক্টগুলোর জন্য, যে প্রজেক্টগুলো কোনোভাবেই পরবর্তীকালে তারা আয়ের মুখ দেখে না, এবং যার জন্য বন্দর, যেটা চীন নিজে জানতো যে শ্রীলঙ্কা এই পোর্ট ডিজার্ভ করে না, তবু শ্রীলঙ্কাকে সে ফাঁসিয়ে দিয়েছিল। কেন? যাতে শ্রীলঙ্কা সেটা চালাতে না পেরে চীনের হাতেই সেটা সমর্পণ করে এবং চীন 99 বছরের জন্য শ্রীলঙ্কার সেই পোর্টটাকে লিজে নিয়ে নেয় এবং সেখান থেকে এখন চীন নিজে তদারকি করছে, কারণ চীনের দরকার ছিল শ্রীলঙ্কার মাটি। কারণ যদি কাল ইন্ডিয়ার সাথে চীনের যুদ্ধ লাগে, তাহলে সে শ্রীলঙ্কার মাটি ব্যবহার করে ইন্ডিয়াকে কিন্তু পেছন দিক থেকেও ঘিরবে, অর্থাৎ কন্যাকুমারী, সাউথ ইন্ডিয়ার সাইড থেকেও ঘিরবে। এইটা ছিল মূল টার্গেট চীনের। উল্টো দিকে আরেকটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে যে কোভিড। অবশ্যই কোভিড, কেননা শ্রীলঙ্কার যে রোজগার, তার সব থেকে বড় আয়ের উৎস হচ্ছে শ্রীলঙ্কান ট্যুরিজম। এই শ্রীলঙ্কান ট্যুরিজম থেকে প্রায় প্রতি বছর 5 to 6 বিলিয়ন ডলার রোজগার করে শ্রীলঙ্কা। কিন্তু শেষ 2 বছরে এবং তারও আগে 2019 শ্রীলঙ্কায় যে অ্যাটাক হয়, কলম্বোতে যে বম ব্লাস্ট হয়, তারপরে তো 2020 এবং 2021 মানে কোভিড সিচুয়েশন, এই 3 বছরে শ্রীলঙ্কান ট্যুরিজম পুরোপুরি পর্যদস্ত হয়ে যায়। ফলে শ্রীলঙ্কার হাতে আর্থিক দুরবস্থা সেখানটাও সূচিত। তো তবু এত কিছু শেষে এসে রাজাপাকসে পরিবার বা রাজাপাকসে ফ্যামিলিকে কোনোভাবেই নিরপরাধ ভাবার জায়গা নেই, কেননা তাদের প্রত্যেক ভাইয়ের এবং তাদের অন্যান্য যেসব ভাইরা যারা পলিটিক্সে নেই বা যারা মন্ত্রী নেই, তারা অন্যান্য জায়গায় বিজনেস করছে বা অন্যান্য জায়গায় পড়াশোনা করছে, তাদের প্রত্যেকে বিদেশে প্রচুর সম্পত্তি। সেই সম্পত্তি এখন দেশের মানুষ দেখে অবাক হয়ে যাচ্ছে। এই রাজাপাকসে পরিবার পুরো দেশটাকে আজকে দাওতে লাগিয়ে প্রায় বিক্রি করে দিয়েছে শুধুমাত্র নিজেদের স্বার্থে। বাকি সমস্ত তথ্য ভিডিওর পরবর্তী অংশে আমি দিচ্ছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শ্রীলঙ্কায় এখন শুধুই হাহাকার। জ্বালানি তেল এবং খাদ্য কেনার জন্য ঊর্ধ্বশ্বাসে ছুটছে সাধারণ মানুষ। 1948 সালে স্বাধীনতা লাভের পর থেকে কখনো এতটা দুরবস্থায় পড়েনি শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার তীব্র সংকট বেসামাল করে তুলেছে দ্বীপ রাষ্ট্রের অর্থনীতিকে। শ্রীলঙ্কার পরিস্থিতি এমন অবস্থায় ঠেকেছে যে তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় মেটাতে পারছে না। জিনিসপত্রের দাম এখন তাই আকাশ ছোঁয়া। এমন পরিস্থিতিতে বলা হচ্ছে মূলত ছটা কারণে দেশটার অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। প্রথম কারণ, গত 15 বছরে শ্রীলঙ্কা বেশ কিছু মেগা প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে সমুদ্র বন্দর, বিমানবন্দর, রাস্তা এবং আরও নানা ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর কাজ শেষ হতে সময় লাগবে প্রায় আরও 25 বছর এবং বাজেট ধরা হয়েছে প্রায় $1.5 বিলিয়ন। বলা হয় হংকং, দুবাই এবং সিঙ্গাপুরকে টেক্কা দেবে নতুন এইসব শহর।
চীনের সাথে একত্রিত হয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে শ্রীলঙ্কা। দ্বিতীয় কারণ, ঋণের ভারে জর্জরিত শ্রীলঙ্কা প্রায় স্বাধীনতার পর থেকেই। শ্রীলঙ্কার এই সমস্যা রাতারাতি তৈরি হয়নি। গত 15 বছর ধরে এই সমস্যা আরও বেশি করে পুঞ্জীভূত হয়েছে। দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে দেদারে ঋণ নিয়েছে শ্রীলঙ্কার বিভিন্ন সরকার। এর মধ্যে অন্যতম উৎস হচ্ছে সার্বভৌম বন্ড। 2007 সাল থেকে দেশটির সরকার অর্থ জোগাড়ের জন্য সার্বভৌম বন্ড ইস্যু করেছে। অর্থনীতিবিদরা বলেন, একটি দেশের আয়ের চেয়ে ব্যয় বেশি হলে এ ধরনের সার্বভৌম বন্ড বিক্রি করা হয়। আন্তর্জাতিক পুঁজি বাজারে এ ধরনের বন্ড বিক্রি করে অর্থের যোগান দেওয়া হয়। শ্রীলঙ্কা সেটাই করেছে। তৃতীয় কারণ, কর কমানো। 2019 সালের নভেম্বর মাসে ক্ষমতাসীন হওয়ার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দেশটিতে ভ্যাট এবং ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নেয়। এ ধরনের পদক্ষেপে অনেকে বিস্ময় প্রকাশ করেছিল। ভ্যাট প্রদানের হার 15% থেকে কমিয়ে 8% আনা হয়। ব্যাপারটা এরকমভাবেই দেখানো হয় যে জনদরদি সরকার এবং সেই জনতার ভালোর জন্য সে ট্যাক্স কমিয়ে 15% থেকে 8% করে দিল। ভ্যাট ট্যাক্স কমানোর মূল কারণ কিন্তু জনদরদ ছিল না, ছিল অর্থনীতির গতিকে সঞ্চার করা। কিন্তু এর কয়েক মাসের মধ্যেই শ্রীলঙ্কার সরকার একটা বিরাট ধাক্কা খেল। শুধু শ্রীলঙ্কার সরকার ধাক্কা খায়নি, ধাক্কাটা গোটা বিশ্ব খেয়েছে। সেটা হচ্ছে কোভিড ধাক্কা বা করোনা লকডাউন। কিন্তু শ্রীলঙ্কার ধাক্কাটা অনেক বেশি, কারণ শ্রীলঙ্কা তার ট্যাক্স কমিয়ে দিয়েছিল। ফলে এই করোনা ভাইরাস মহামারীর সময় সরকারের আয় আরও কমে যায়। আবার করোনা ভাইরাস মহামারীর কারণে ব্যবসা বাণিজ্য একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফলে সরকারের মূল আয়ে যে ট্যাক্স থেকে যে আয়, ট্যাক্স রেভিনিউ যেটাকে আমরা বলি, সেই আয় একেবারেই আর থাকে না। তারপরের কারণ হচ্ছে পর্যটন ও রেমিটেন্স খাতের বিপর্যয়। শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার বড় যোগান আসে দেশটির পর্যটন খাত থেকে। দেশটিতে শ্রীলঙ্কান ট্যুরিজমের কাছ থেকে শ্রীলঙ্কান গভর্নমেন্ট প্রায় $5 to $6 বিলিয়ন প্রতি বছর রোজগার করে। কিন্তু 2019-এ কলম্বো বিস্ফোরণ, তারপর 2020 এবং 21 সালের করোনা লকডাউনের ফলে এই 3 বছরে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার সবথেকে বড় যোগানের জায়গা দেশটির পর্যটন কেন্দ্র এবং দেশটির পর্যটন ব্যবসা পুরোপুরি মার খেয়ে যায়। এবং এই অবস্থাতে চরম সংকটে পড়ে যায় দেশটি। তার পরবর্তী কারণ, অর্গানিক চাষে বিপর্যয়। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী কারোর সাথে আলোচনা না করে দুই ভাই নিজেদের বাড়ির খাওয়ার টেবিলে বসে দুজনে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে নেয় এবং দেশের জনগণের ওপর পরের দিন সকালে সে চাপিয়ে দেয় অর্গানিক চাষ করতে হবে। অর্থাৎ কোনোভাবে চাষে সার ব্যবহার করা যাবে না এবং কোনোভাবে কীটনাশক ব্যবহার করা যাবে না। একটা দেশের কৃষিকাজ হবে সেখানে কোনো রকমভাবে সার ব্যবহার করা যাবে না এবং কোনো রকমভাবে কীটনাশক ব্যবহার করা যাবে না। এটা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুই ভাই নিজেদের বাড়ির খাবার টেবিলে বসে সিদ্ধান্ত নিয়ে নিল এবং দেশবাসীর ওপর চাপিয়ে দিল। 2019 সালে ক্ষমতাসীন হওয়ার পর প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশে অর্গানিক কৃষি চালু করে ফেলেন। সেই জন্য কৃষিক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায় এবং এর অংশ হিসেবে শ্রীলঙ্কায় সার আমদানি নিষিদ্ধ করা হয় এবং এর নেতিবাচক প্রভাব পড়েছিল কৃষিক্ষেত্রে। এতে চালের উৎপাদন 23% পর্যন্ত কমে যায়। আজকে যে চাল শ্রীলঙ্কা কিনছে 500 টাকা কিলো, সেই চাল তাকে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে, কারণ নিজের দেশের চাল কোনোভাবেই উৎপাদিত আর হচ্ছে না। সংকট সামাল দেবার চেষ্টা শ্রীলঙ্কা করছে। বর্তমান সংকট সামাল দিতে শ্রীলঙ্কার প্রয়োজন বৈদেশিক মুদ্রা। সেজন্য শ্রীলঙ্কা গোটা পৃথিবীর প্রত্যেকটা উন্নতশীল দেশের কাছে হাত পাচ্ছে, ঠিক একটা ভিখারির মতো, শুধুমাত্র নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের দূরদৃষ্টির অভাবের জন্য। আর ঠিক এই সময়
তাদের সব থেকে কাছের বন্ধু চীন, যারা মই দিয়ে তাদেরকে ছাদে তুলে দিয়েছিল এবং তারপরে মইটা কেড়ে নিয়েছে, এবার আর তারা ছাদ থেকে নামাতে পারছে না। এবার চীন নিজেদের দেও ঋণ পুরোপুরি শোধ দিতে বলেছে শ্রীলঙ্কার গভর্নমেন্টকে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর কাছে দেশটি ঋণ চেয়েছে। IMF এর কাছ থেকে ঋণ পেতে 15% পর্যন্ত মুদ্রার অবমূল্যায়ন করেছে দেশটি। বর্তমানে মার্কিন $1 বিপরীতে শ্রীলঙ্কার রুপির রেট হচ্ছে 230, অর্থাৎ 230 রুপি শ্রীলঙ্কা = $1। এছাড়াও চীন এবং ভারতের কাছে আরও ঋণের আবেদন করেছে শ্রীলঙ্কা, কিন্তু সেখানে ভারত তার ঋণ কিন্তু পাঠিয়ে দিয়েছে। ঋণ দেওয়ার সাথে সাথে শুধুমাত্র ভারত টাকা দেয়নি, ভারত পেট্রোল এবং পেট্রোলজাত দ্রব্য প্রদান করেছে এবং চাল, ডাল এবং খাদ্য উপকরণও প্রদান করেছে এবং তৎসহ 80,000 কোটি টাকা ভারত লোন দিয়েছে এই মুহূর্তে শ্রীলঙ্কাকে। কিন্তু সেখানে দাঁড়িয়ে চীন পুরোপুরি শ্রীলঙ্কাকে তো নতুন আর কোনো ঋণ দিচ্ছেই না, উল্টে শ্রীলঙ্কাকে এখন চীন প্রেশার করছে, তুমি আমার আগের ঋণ শোধ করো। এবং শ্রীলঙ্কা এখানে আবার ভারতের ওপর আজ নির্ভরশীল হয়ে পড়েছে। যে অগ্রসর অর্থনীতির দেশ হচ্ছে শ্রীলঙ্কা, যেখানে মাথাপিছু GDP $4,000 বেশি। শ্রীলঙ্কার 95% মানুষ শিক্ষিত। তাদের শিক্ষা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার সবচেয়ে গণমুখী। তাদের স্বাস্থ্য ব্যবস্থাও দক্ষিণ এশিয়ার সেরা। শ্রীলঙ্কার তামিল টাইগারদের ওপর সরকারি বাহিনীর বিজয়ের মাধ্যমে 1983 সাল থেকে 2009 সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধের সমাপ্তির পর বিশ্বের কাছে 21 শতকের সফল অর্থনৈতিক উন্নয়নের মডেল হয়ে ওঠার সম্ভাবনা ধারণ করেছিল দেশটি। কিন্তু ওই গৃহযুদ্ধে একতরফা বিজয় অর্জনের সময় প্রায় 40,000 বেসামরিক তামিল জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে জাতিসংঘের তদন্ত কমিটি অভিযোগ উত্থাপন করে। ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং প্রাচ্যের বেশিরভাগ দেশ শ্রীলঙ্কাকে অস্পৃশ্য রাষ্ট্রের অবস্থানে নিয়ে যায়। গৃহযুদ্ধে বিজয় এসেছিল বর্তমান প্রধানমন্ত্রী এবং তদানীন্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্ষের শাসনকালে, যিনি বর্তমানে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষের বড় ভাই এবং প্রধানমন্ত্রী। মাঝখানে এক মেয়াদের জন্য মাহিন্দ্রা রাজাপাক্ষে প্রেসিডেন্ট নির্বাচনে মাইত্রিপালা সিরিসেনার কাছে হেরে যাওয়ায় বিরোধী দলের নেতারা আসনে বসেছিলেন। কিন্তু ওই সময় শ্রীলঙ্কার ভোটের রাজনীতিতে দলীয় জোর জবরদস্তির প্রতিযোগিতায় পর্যবসিত করে রাজাপাক্ষে পরিবার পরবর্তী নির্বাচনে আবারও জয়লাভ করে ক্ষমতায় ফিরে আসে। 1 বছর ধরে শ্রীলঙ্কার অর্থনীতি কঠিন সংকটে ক্রমে ক্রমে তলিয়ে যাচ্ছে। দেশটিতে আমদানি করা পণ্যের ক্রমবর্ধমান ঘাটতি জনজীবনকে পর্যদস্ত করে দিয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংঘবদ্ধ মজুতদারি এতই শক্তিশালী হয়ে উঠেছে যে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে সৃষ্ট কৃত্রিম সংকট তদারকের জন্য একজন মিলিটারি জেনারেলের নেতৃত্বে কন্ট্রোলার অফ সিভিল সাপ্লাইজ নামের কঠোর নজরদারি সংস্থা গড়ে তুলেও অবস্থা সামাল দেওয়া যাচ্ছে না। গাড়ি, স্যানিটারি আইটেম, কিছু ইলেকট্রিক্যাল পণ্যের আমদানি সরাসরি বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি শ্রীলঙ্কার সরকার দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে, কারণ দেশটি এখন অর্থনৈতিক ধসের সম্মুখীন। বেশ কয়েক মাস ধরে ভয়ঙ্কর খাদ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি, অথচ বৈদেশিক মুদ্রার রিজার্ভ একেবারে তলানিতে পৌঁছে যাওয়ায় বিদেশ থেকে খাদ্যদ্রব্য আমদানি করে সংকট মোকাবিলার সামর্থ্য এখন আর শ্রীলঙ্কার নেই। অর্থনীতিতে মুদ্রাস্ফীতির হার দিন দিন বাড়ছে। শ্রীলঙ্কার রুপির বৈদেশিক মান কিছুদিন আগেও ছিল $1 190 রুপি। গত 1 মাসে সেটা বেড়ে 230 রুপিতে শ্রীলঙ্কার রুপিতে পৌঁছে গেছে। বর্তমানে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ $1.6 বিলিয়ন থেকে $2.8 বিলিয়ন মধ্যে ওঠানামা করছে। অথচ আগামী 1 বছরের মধ্যে শ্রীলঙ্কাকে $7.3 বিলিয়ন ঋণ সুদাসলে পরিশোধ করতেই হবে। এর মানে শ্রীলঙ্কা নিজেকে আর্থিক দেউলিয়া ঘোষণার দ্বার প্রান্তে পৌঁছে গেছে।
দেশটির এই দেউলিয়া ডেকে এনেছে করোনা মহামারী, কয়েক বছর ধরে উল্টোপাল্টা নানা প্রকল্পের জন্য বৈদেশিক ঋণ গ্রহণের হিড়িক এবং রাতারাতি কৃষিখাতে অর্গানিক ফার্মিং চালুর জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের একটি হঠকারী সিদ্ধান্ত। গোতাবায়া দেশের কৃষিবিদ এবং বিজ্ঞানীদের সঙ্গে সলা পরামর্শ না করেই তার ভাই মহেন্দ্র রাজাপাকসের সাথে আলোচনা করে সম্পূর্ণ নিজেদের ভাইদের খামখেয়ালি সিদ্ধান্তে দেশের কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে দেন। কিন্তু মতাদর্শগত অবস্থান থেকে অর্গানিক ফার্মিং পদ্ধতি চালুর ঘোষণা দেওয়া এক কথায়, আর ধাপে ধাপে পরিকল্পিত বৈজ্ঞানিক পদ্ধতিতে তা সফলভাবে চালু করা অনেক কঠিন। আরেকটি প্রক্রিয়া, এটা হয়তো তার কিংবা বড় ভাই প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপাকসের বিবেচনার যথাযথ গুরুত্ব পায়নি। এই কারণে এক অভূতপূর্ব ফলন বিপর্যয়ে পতিত হলো শ্রীলঙ্কার কৃষি খাত। খাদ্যদ্রব্যের উৎপাদন এক বছরে বিপর্যয়করভাবে নেমে এলো 1/4। অন্যদিকে করোনা ভাইরাস মহামারী শ্রীলঙ্কায় খুব বেশি মানুষের মৃত্যু না ঘটালেও সর্বনাশ ডেকে আনলো শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রা আহরণের গুরুত্বপূর্ণ খাত পর্যটন খাতকে আর ধসিয়ে দেওয়ার মাধ্যমে 2 বছর ধরে সারা বিশ্বের পর্যটন খাতে এমন বিপর্যয় বসে আছে যা থেকে উত্তরণ এখন সুদূর পড়া হতো। তো শ্রীলঙ্কার এই আর্থিক বিপর্যয় থেকে আমরা একটাই শিক্ষা পেলাম যে সেই আবার একটি প্রাচীন প্রবাদ, নিজের আয় বুঝে ব্যয় করো, নিজের ওজন বুঝে চলো, তবেই তুমি জীবনে সফল হবে। এবং অবশ্যই বিনা কারণে ঋণ নিও না, কেননা বিনা কারণে ঋণ নিলে সেই ঋণ পরিশোধ করতে তোমার জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে যাবে এবং তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাই লোক দেখানোর জায়গায় যেও না, নিজের যোগ্যতা অনুযায়ী চলো। একটি বিখ্যাত বিজ্ঞাপনের একটা ট্যাগলাইন মনে পড়ে যায়, যেটি হিন্দিতে ছিল, যার মূল অর্থ ছিল লোক দেখানোতে যেও না, নিজের বুদ্ধি লাগাও। তো শ্রীলঙ্কা আজ লোক দেখানোতে যেতে গিয়ে নিজের বুদ্ধি আর লাগাতে পারলো না, অথচ রাজাপাকসে পরিবার কিন্তু আজ শ্রীলঙ্কার সব থেকে বড় ধনকুবের পরিবার এবং হয়তো পৃথিবীর ধনকুবেরের লিস্টেও আগামী দিনে চলে আসবে, কেননা তারা নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। দেখা যাক আগামী দিনে শ্রীলঙ্কার পরিণতি কি হয়। শ্রীলঙ্কার জন্য শুভকামনা রইল। আগামী দিনে আরো নতুন ভিডিও নিয়ে আসবো। সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। নমস্কার।